সবারই চোখে এখন করুণার জল, আর গোসাইয়ের মনে এখন ক্ষুধা। ঠাকুরের সম্বন্ধে আরও জানতে হবে, এ অপূর্ব চরিত্রের প্রসঙ্গ আরও শুনতে হবে। সকালবেলায় পুলিনকে বললেন, ঠাকুর সম্বন্ধে যা জেনেছ বলো, তাঁর দুটো কথা শোনাও। পুলিন কি বলবে? বললে, প্রভু, তার কথা আমি কি বলবো? তাকে হৃদয় দিয়ে শুধু অনুভব করতে পারি, তাকে বলবো কেমন করে? আর আমি হলাম কীটের অধম, আমি অবোধ, মূর্খ। পুলিনের কি বিনয়! কিন্তু ঠাকুর শুনলে রেগে যেতেন, বলতেন, শালা, তুই কীটের অধম? ভগবান তোকে জীব শ্রেষ্ঠ করেছেন, আর নিজেকে কীট মনে করে ভগবানের অপমান করিস? তুই ভগবানের বেটা, সৃষ্টির মধ্যে তুই শ্রেষ্ঠ। যে বিনয় অন্তরকে দুর্বল করে ফেলে, সে বিনয় বিলাস দেখলে বিরক্ত হন ঠাকুর। বিনীত মানে তো আর হীন নয়, বিনীত হওয়া মানে বিশেষভাবে তাঁতে নীত হওয়া, ঊর্ধ্বতমের দিকে অগ্রসর থাকা। কিন্তু পুলিন তাঁর ভালোবাসা টের পেয়েছে, তাঁর ভালোবাসার রসে নরম হয়ে আছে। ভয় হয় পাছে বলতে গিয়ে তাঁকে ছোট করে ফেলে, পাছে পর্যন্ত বদ্ধ করে ফেলে। পুলিন মুকুন্দ দুজনেই কীর্তনে যায়, ফিরতে অনেক রাত হয়, কোনো দিন বা রাত কাবার। একদিন বউরা বললে, তোমরা কেউ বাড়ি থাকো না, আমাদের যে একলা থাকতে ভয় ভয় করে, এ দেশে যেসব লোক। কিন্তু ঠাকুর ফেলে ঘরে বউ পাহারা দিচ্ছে কে? যেমনি যায় তেমনি যেতে থাকলো দুভাই। কিন্তু আর কোনো আপত্তি নেই বউদের। কি গো, আর ভয় টয় করে না? ভয় করবে না কেন? কিন্তু ভয় করলে অমনি পাহারা পাই যে আজকাল। পাহারা? পাহারা আবার দেয় কে তোমাদের? কেন, তোমরা ভাবো তাঁর বিবেচনা নেই? তোমরা কীর্তন করতে যাও, অমনি একটু পরেই তিনি এসে দাওয়ায় উঠে বসেন। বলো কি? হ্যাঁ গো, ঠাকুর আসেন নিজে, হাতে এই মোটা পাকা লাঠি, বলেন, মা গো, ভয় নেই, ঘুমো। পুলিন মুকুন্দর মুখে আর কথা সরে না। যাকে নিয়ে কীর্তন করছে সেই তিনি এসেছেন দ্বিতীয় দেহ নিয়ে ঘর পাহারা দিতে। যেখানে বিপদ দেখছেন সেখানেই পদস্থাপনা করছেন। সেই করুণার সার্দ্র দরকণ্ঠ পুলিন। পুলিনের বাড়ি থেকে গোসাই এলেন ফের কিশোরীর বাড়িতে। কিশোরী তো ঢের মিশেছে, ওর কাছ থেকে যদি আরও কিছু পাওয়া যায়। কিন্তু কিশোরীকে বাড়ি পাওয়া গেল না। তবে আর ঠাকুরের কথা শুনবো কার কাছে? হঠাৎ খেয়াল হলো, কেন, যোগেশ আছে, যোগেশ রায়চৌধুরী, তার নিজের শালা। যোগেশ হলো আবার ঠাকুরের সহপাঠী, অন্তরঙ্গ বন্ধু। চললেন তখনই কাশীপুর, শ্বশুর বাড়ি। জামাই এসেছে, সবাই তো আদর আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে উঠল। জামাইয়ের মন কিন্তু অন্যদিকে। যোগেশকে একবার একলা পেলে হয়। শেষে নিরিবিলি পেয়ে বৈঠকখানায় এসে বসলেন যোগেশকে নিয়ে। ভাই, বলো দেখি এবার তোমাদের ঠাকুরের কথা। গোসাইয়ের চোখে ক্ষুধার ক্ষুরোধার। ঠাকুরের কথা কি বলবো বলো? ভালো লাগে তাই মিশি, অমন ভালো মানুষটি আর হয় না। মনে হয় ও ভালোর বুঝি তল নেই, যে মেশে সেও আচ্ছন্ন হয়ে পড়ে ওই ভালোই। এরই নাম বুঝি ভালোবাসা? ভালোই বাস করাচ্ছেন সবাইকে। আর আসল কথা কি জানো? যোগেশ বললে,
আগের মতো তেমন হালকাভাবে মিশতে যেন আর প্রবৃত্তি হয় না আজকাল। ওর গুরুত্বের কাছে লঘুত্ব যেন আর আমল পায় না। মনে হয় একটু দূরে দাঁড়িয়ে দেখি, একটু ফাঁকে থেকে প্রণাম করি। এরই নাম বুঝি গুরু ব্যক্তিত্ব, কমনীয় হলেও মহনীয়। যার তল নেই তার আবার তলানুসন্ধান কি? অনুসন্ধান সেখানে স্তব্ধ, প্রণয় মানেই সেখানে পূজা। তার গুরুত্বে নিমগ্ন হওয়া, তার মধ্যে বিসর্জিত হওয়া, তার বশে থেকে বিশেষ রূপে সৃজিত হয়ে ওঠা, তাকে নিরীক্ষণ করতে করতে নির্মিত হওয়া। যোগেশ বললে, একটা গল্প শোনো। একদিন দুপুরবেলায় ঠাকুর এসে হাজির। ঘরের থেকে হাঁক শুনে বাইরে বেরিয়ে এলাম আমি। দেখি রাস্তায় দাঁড়িয়েই চিৎকার করছে, যোগেশ যোগেশ বলে। কাছে ছুটে গেলাম তাড়াতাড়ি। আমাকে দেখেই শিশুর মতো বায়না ধরে দিয়ে চেঁচাতে লাগলো, ও যোগেশ, আমাকে খেতে দে তাড়াতাড়ি, আমার বড় খিদে। বললাম, কি খাবে? বললে, গরম পান্তুয়া আর ছানার জিলিপি, তোর ঘরে তৈরি করে খাওয়া। কিন্তু হঠাৎ পান্তুয়া আর জিলিপি ঘরে তৈরি করা যাবে কি করে? বললাম, বসো, দোকান থেকে আনিয়ে দিচ্ছি। তা দোকানেরও খাবে না, অস্থির হয়ে খাবার জন্য ছটফট করতে লাগলো তেমনি, একেবারে নাছোড় শিশুর মতো। ব্যাপার দেখে আমার কান্না পেল। হায় হায়, কি দুর্ভাগ্য আমার! তুমি দয়া করে খেতে চাইছো, আর তোমাকে খাওয়াতে পারছি না আমি। এমন সময় এসে পড়ল অনন্ত কাকা, সঙ্গে মুকুন্দ ঘোষ। তখনও ওর সেই ছেলে মানুষই, এক্ষুনি করে দে, খাবো। শেষে অনন্ত কাকা বললে, স্থির হও, আমি খাওয়াচ্ছি, চলো পূর্ণদার বাড়িতে গিয়ে বসি, সব ব্যবস্থা করা যাচ্ছে সেখানে বসে। এক্ষুনি খাওয়াবি তো? হ্যাঁ গো, এক্ষুনি। কথা দিয়ে অনন্ত কাকা নিয়ে গেল পূর্ণ মজুমদারের বাড়িতে। পূর্ণ মজুমদারের বাড়ি এসেই দোকানে পাঠিয়ে দিলে মুকুন্দকে, যাও পান্তুয়া আর জিলিপি নিয়ে এসো তাড়াতাড়ি, গরম গরম হওয়া চাই। এদিকে ঠাকুরকে কাছে বসিয়ে কীর্তন আরম্ভ করে দিলে খুড়ো। কীর্তন শুনতে শুনতে স্থির হয়ে বসল ঠাকুর। স্থির মানে একেবারে ধ্যানস্থ, একেবারে স্থির নেত্র। মুকুন্দ এদিকে খাবার এনে বাড়ির মধ্যে পৌঁছে দিলে। গরম গরম পান্তুয়া পেয়েছে। পূর্ণর ভাই বউ মালতী যত্ন করে ভোগ তুলে রাখলো ঘরে। গান ভঙ্গ করে শেষে অনন্ত খুড়ো উঠে গেল বাড়ির মধ্যে, দাও এইবার খেতে দাও। মালতী ঘরে গিয়ে ঢাকনা খুলতেই অবাক, ওমা, এ কি হলো? যেমন বন্ধ ঘর তেমনি আছে, খাবার গেল কোথায়? গান শেষ হবার একটু পরেই এদিকে উঠে পড়েছে ঠাকুর। উদ্গার তুলে বললেন, শালা, জবর খাওয়া হলো আজ। না, ঠাট্টা করো কেন, একটু বসো, এই খাবার জোগাড় হচ্ছে। পুলিন জোড়ো হাত করে এসে দাঁড়ালো, প্রভু, খাবারগুলো। ওরে, আমি তো খেলাম, আর কবার খাবো? সবাই অবাক, সে কি কথা, মানে কি এসব বলার? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস না হয় আমার মুখ শুঁকে দেখো, হাতে খাবারের গন্ধ আছে কিনা। সবাই দেখলে হাতে খাবারের গন্ধ। বললে, মানুষ হয়ে খাইনি, শেয়াল হয়ে খেয়েছি। বেড়ার ফাঁক দিয়ে ঢুকতে এই দেখো মাথা কেটে গিয়েছে। দেখা গেল এক জায়গায় মাথা কেটে বেশ খানিকটা ফুলে গিয়েছে। এবারে বলো, তার পরিচয় কি দেব? যোগেশ তাকিয়ে থাকলো গোসাইয়ের মুখের দিকে। দেখো, সর্বজীবে কেমন পরিব্যাপ্ত হয়ে রয়েছে তার জীবন সত্তা। দেখিয়ে দিলে সেই মানুষ হয়েছে, শেয়াল হয়েছে, রূপান্তরিত হয়ে রয়েছে এই বিশ্বের বৈচিত্র্যে। ভক্তি দিয়ে দেখো, বিশ্বাস দিয়ে দেখো, আর বিজ্ঞান দিয়েই দেখো, দেখবে তাঁকেই। যোগেশের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে পড়লেন গোসাই।
ঠাকুর ছাড়া আর কিছুই মনে আসে না, ঠাকুর ছাড়া আর কিছুই চোখে দেখেন না। খাবার নেমন্তন্ন হয়েছে সেখানে, অন্নভোগ নিবেদন করে আজ অন্ন প্রসাদ পেতে হবে এখানে। তীর্থ ভ্রমণ তো শেষ হলো, এখন আবার ভাত ধরো। স্নান করে মাটি নিয়ে এসে শিব পড়লেন নিজের হাতে। শিব পুজো করে তারপর নিবেদন করবেন রাধা গোবিন্দের ভোগ। পুজোয় তো বসলো, কিন্তু জামাই উঠছে কই? বাড়ির লোক সব অবাক, এ আবার কি হলো? পুজোয় বসেছে তো আর উঠবারই নাম নেই যে। শিবের ধ্যানে বসে চোখে কি দেখছে কে জানে। যোগেশ গিয়ে গায়ে নাড়া দিলে, নাও ওঠো, ওই হয়েছে। ধাক্কা খেয়ে চোখ খুললেন গোসাই। একটা সুন্দর সাক্ষাতের জলজ্যান্ত স্মৃতি তখনও জল করছে। তাকালেন, কিন্তু তাক কাটেনি। চর্মচক্ষুতে লেগে রয়েছে মর্মচক্ষুর দর্শন। মাটির শিব বিসর্জন দিতে গেলেন ঘাটে। ওং শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতিঃ পরমেশ্বর। মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা সমেত শিব নিক্ষেপ করলেন জলে। প্রণাম করে পিছন ফিরতেই দেখেন ঘাটের পাড়ের ওপর দাঁড়িয়ে ঠাকুর। ইশারায় ডাকছেন। তাড়াতাড়ি পিছন পিছন উঠে এলেন গোসাই। আগে ঠাকুর, পিছনে গোসাই। কারো মুখে কোনো কথা নেই। খিড়কি পেরিয়ে বাড়িতে ঢুকলেন। ঠাকুর আগে ঢুকে গেলেন, গোসাই একটু পিছনে। আঙিনায় ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন গোসাই। কি গো, কি খুঁজছো? যোগেশ দেখলে গোসাইয়ের নয়ন দিয়ে ধারা নেমেছে। হিতবৎসা গাভীর মতো কি খুঁজছে। কিছুটা আঁচ করতে পারলে যোগেশ। কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করলে, কি হলো, কাকে খুঁজছো? তিনি কোন দিকে গেলেন? কে? কেন? ঠাকুর? ঠাকুরকে আবার কোথায় দেখলে এখানে? হ্যাঁ গো, এইমাত্র যে আমাকে ঘাট থেকে ডেকে নিয়ে এলেন। অগত্যা যোগেশ একটু খোঁজাখুঁজি করলে। শেষে বললে, ও চোখের দেখা নয়, মনের দেখা। মনে মনে চিন্তা করছো তাই দেখতে পেয়েছো, আসলে তিনি আসেননি এখানে। ভাত খেতে বসেছেন। তীর্থ থেকে ঘুরে এসে এই প্রথম অন্নপ্রসাদ পেতে বসেছেন, কিন্তু অনুভব করছেন ঠাকুর কাছে বসে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। সুতরাং গোসাইয়ের আর হাত চলছে না, শুধু মুখ চলছে। বাড়ির লোকে দেখলে নতুন জামাই খেতে বসে থালা সামনে নিয়ে স্থির বসে, মাঝে মাঝে শুধু হাওয়া চিবোচ্ছে। যোগেশ পাশেই বসেছে। বললে, কই, খেতে থাকো, অমন করছো কেন? হ্যাঁ, কেমন? শুধু মুখ নাড়ছো অথচ মুখে ভাত দিচ্ছ না। ভাই, পেট ভরে গিয়েছে, আর খাবো কি? আকণ্ঠ ভোজন হয়েছে আজ। সে কি কথা? হ্যাঁ গো, তাই। সবাই ভাবলে কিছু গন্ডগোল হয়েছে, নইলে এমন আলাভোলা হবে কেন জামাই? আর এমন আবোল তাবোলই বা বলবে কেন? খেয়ে উঠেই গোসাই ছুটলেন অনন্তনাথের বাড়িতে। মহারাজ তখন বৈঠকখানায় বসে দুই হাত তুলে নাচছেন আর হাসছেন। গোসাই সোজা ধরে বসলেন। মামা, আমাকে এখনই ঠাকুরের কাছে নিয়ে চলো। ঠাকুরের কাছে নিয়ে যাব না? নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু চলো, আমার সঙ্গে বসে এক ঢালা খাবে আগে। মহারাজ তখন চাল ডাল তরকারি সব এক পাকে নামিয়ে পাতায় ঢেলে গোগ্রাসে ভক্ষণ করেন, পাতায় মুখ লাগিয়ে। দুখানা পাতা করা হলো। মহারাজ আর গোগ্রাসে খেলেন না। গোসাই তুলে দিলেন মহারাজের মুখে, মহারাজ তুলে দিলেন গোসাইয়ের মুখে। খাওয়া হয়ে গেল। গোসাই ধরলেন, এবার তবে নিয়ে চলো। একটু পরে, এখন তো বিশ্রামের সময়, তুমি ততক্ষণ একটু গীতা শোনাও, রোদটা পড়ে এলেই বেরোবো। ডিসপেন্সারি ঘরে মাদুর বিছিয়ে বসে গেলেন দুজনে। অক্ষর ব্রহ্মযোগ অধ্যায় আরম্ভ করলেন গোসাই।